দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অর্থ বছরের প্রথম প্রান্তিক শেষ হয়েছে। আপনারা জানেন যে রফতানি, রেমিটেন্স সহ বিভিন্ন সূচকে মোটামুটি স্বস্তিকর একটা পরিস্থিতি আছে, কিন্তু দীর্ঘদিন ধরেই যে অস্বস্তির বিষয়গুলো আমরা দেখছি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং সার্বিকভাবে বিনিয়োগের পরিবেশ, এই বিষয়গুলো নিয়ে উদ্যোক্তারা এখনও পর্যন্ত উদ্বিগ্ন এবং অর্থনীতি বিশ্লেষকরাও এর সহসা কোনো সমাধান দেখছেন না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচিত হয়ে একটা নতুন সরকার ক্ষমতা গ্রহণ করতে পারে। সুতরাং এই ট্রানজিশনাল পিরিয়ডটা আসলে অর্থনৈতিক কর্মকৌশলগুলো কিভাবে সাজানো দরকার, সেই বিশ্লেষণগুলো শুনবো অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য। প্রথম প্রান্তিকের কথা বলছিলাম, দু একটা সূচক বেশ ভালো করেছে, কিন্তু আরও দু একটা সূচক, যদি আমরা রেভিনিউ, আর্নিং, গ্রোথ ভালো, কিন্তু এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিতে পারিনি। আপনার মূল্যায়নটা জানবো শুরুতেই। খুব একটা পরিবর্তন এর আগের প্রান্তিকের তুলনায় দেখা যাচ্ছে না। রেভিনিউতে আগের তুলনায় কিছুটা ভালো, টার্গেটের চেয়ে অনেক নিচে আছে। তবে সবচেয়ে উজ্জ্বল যে সূচক সেটা রেমিটেন্স। এটার গত সেপ্টেম্বরের পর থেকে যে একটা নতুন উচ্চতায় উঠেছে মাসিক গড়টা, সেখানে ধরে রাখা সম্ভব হয়েছে। আর কিছুটা ইতিবাচক দিক, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এলসি মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রে $450 মিলিয়ন মতো এলসি খুলেছে প্রথম প্রান্তিকে। সেটা আগের তুলনায় বেশ ভালো। তবে এটা আমাদের চাহিদার সাথে চাহিদা প্লাস এটা কতটা টেকসই হবে, এটা তো অনেক সময় এই ধরনের বৃদ্ধি ঘটে লাম্পি কোনো ইম্পোর্টের কারণে। হয়তো কোনো একটা বড় প্রতিষ্ঠানে বড় ধরনের রিপ্লেসমেন্ট হয়েছে, এই ধরনের বিচ্ছিন্ন কিছু বিনিয়োগের কারণে। এটা এখন আগামীতে দেখতে হবে যে এটা কতটা টিকে থাকে। বাট আমরা যদি এক বছরের সাথে আরেক বছর কম্পেয়ার করি, এর আগের অর্থ বছরের প্রথম প্রান্তিকে একরকম বাস্তবতা ছিল। এক বছরে আমরা প্রত্যাশা করেছিলাম যে সেখান থেকে অন্তত বেশ খানিকটা ইতিবাচক প্রবণতা আমরা বা পরিবর্তনটা আমরা দেখতে পাবো। এটা কেন হয়নি? ইতিবাচক পরিবর্তন গত বছরের এই সময়টা তো খুব দুর্যোগপূর্ণ ছিল। শুধু প্রথম প্রান্তিক না, পরের প্রান্তিকটাও ডিসেম্বর পর্যন্ত বেশ অস্থিতিশীলতা, রাজপথে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগেরও একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল। তো সেই তুলনায় আপনি বর্তমানে অর্থনীতির অবস্থানকে দুই ভাগে যদি ভাগ করেন, যে স্থিতিশীলতার দিক থেকে ওই গত বছরের একই প্রান্তিকের তুলনায় অনেক বেটার পজিশন আছে, মানে উন্নতি হয়েছে, তবে একেবারে সব কিছু সন্তোষজনক পর্যায়ে গেছে এটা বলা যাবে না। আর দ্বিতীয় ভাগটা যে প্রবৃদ্ধির ক্ষেত্রে বা অন্তর্ভুক্তির ক্ষেত্রে, সেখানে আমার মনে হয় না যে অবস্থায়, একটা ভঙ্গুর অবস্থায় এই সরকার পেয়েছিল, সেখান থেকে খুব বড় ধরনের উত্তরণ সম্ভব হয়নি। না, আমরা তো এর আগের বছরগুলোতে যখন আমরা রিপোর্টও করছি এই ইস্যুগুলো নিয়ে, যে নির্বাচনী বছরে বিনিয়োগ, কর্মসংস্থান বা সার্বিক ব্যবসায় পরিবেশ, সেটা অন্যান্য বছরের চেয়ে একটু ডাউনটোনে থাকে। তো আমরা তো এমনিতেই ডাউনটোনের মধ্যে আছি, আরও খানিকটা নেমে যাওয়ার কোনো আশঙ্কা আপনি করেন কিনা? এখানে নেমে যাবে বলে এর চেয়ে নিচে নামা সম্ভাবনা, আনলেস আপনার অস্থিরতা হয় বা গণ্ডগোল হয়, তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভেঙে পড়ে, সাইবার অ্যাট্যাক হয় বড় ধরনের, আপনার ইন্টারনেট ডিসরাপশন হয়, সেগুলো তো হতেই পারে। কিছুদিন আগে আমেরিকাতেই হলো। ওই ধরনের কোনো মেজর ডিসরাপশন যদি না হয়, তাহলে নির্বাচনের কারণে অবনতির হওয়ার, বিশেষ করে প্রবৃদ্ধির ক্ষেত্রে, মানে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার কোনো কারণ দেখছি না। বরং উল্টোটা হওয়ার একটা সম্ভাবনা আছে, যে চাহিদা বাড়তে পারে, কারণ নির্বাচনের কারণে বাজারে নতুন অর্থ ঢুকবে এবং সেইখানে মূল্যস্ফীতির উপর চাপ বাড়তে পারে, বৈদেশিক মুদ্রা বাজারের উপর চাপ বাড়তে পারে। সেদিক থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আপনি জানেন যে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে এবং তারা প্রথম দিনেই তাদের কিছু পর্যবেক্ষণ বাংলাদেশ সম্পর্কে দিয়েছে। যেমন রিজার্ভ নিয়ে তারা সন্তুষ্ট, ইনফ্লেশন নিয়েও তারা মোটামুটি ভালো। বাট দুইটা জায়গায় আমরা দেখলাম যে রেভিনিউ, আর্নিং, ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে তারা খুব উদ্বিগ্ন আগের মতোই, এবং আমরা যে নগদ টাকা দিয়ে ব্যাংকগুলোকে সহায়তা করলাম সেটারও তারা বিপক্ষে।
আপনার মূল্যায়নটা কি এগুলো নিয়ে? রেভিনিউর ব্যাপারে তাদের যে টার্গেটটা ছিল, জুনে যে টার্গেটটা দিয়েছিল, এইটা অর্জন হবে না, এটা তারাও জানতেন, সবাই জানত। এখন তারা তাদের কথাটা বলবে। রিজার্ভের ক্ষেত্রে তারা যে বলছেন সেখানে দ্বিমতের কোনো সুযোগ নাই, কিন্তু মূল্যস্ফীতির ব্যাপারে আইএমএফ সন্তুষ্ট, আমরা কিন্তু সন্তুষ্ট না। আর মূল্যস্ফীতি 2 অঙ্কে ছিল, সেখান থেকে 1 অঙ্কে এসছে, কিন্তু 2 অঙ্কের চেয়ে দূরত্বটা খুব বেশি না, 8.5-এর আশেপাশে ঘোরাঘুরি করছে। এই 1 বছরে ধরেন 11.5 ছিল, সেখান থেকে আমরা 8.5 1 বছরে নামলাম। এখনও 8.5% আমাদের যে টার্গেট আছে, সেই টার্গেটের চেয়ে অন্তত 3 পার্সেন্টেজ পয়েন্ট বেশি। তো সেই দিক থেকে এটা মানে কমেছে, সেটা ঠিক আছে, কিন্তু সন্তোষজনক পরিস্থিতি আছে, সেটা যদি আইএমএফ বলে থাকে সেটার সাথে আমি একমত হব না। তাদের আরেকটা পর্যবেক্ষণ বা আলোচনাই বলবো যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর তারা নতুন যে ঋণের বিষয়ে সেটা হচ্ছে আলোচনাটা শুরু করবে। তার মানে কি এই সময় তারা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারছে না, বা এই সময় তারা কোনো নতুন এনগেজমেন্টে আসতে চায় না, এরকম কোনো বিষয়? এই যে স্টোরিটা বের হলো, এটা কিন্তু আমার কাছে খুব অসম্পূর্ণ মনে হয়। এখানে কিছু একটা মিসিং আছে, কারণ জুন মাসে যখন তারা এসে রিপোর্টটা দিল এবং কিস্তি ছাড় করলো দুটো একসাথে, তখন এই তথ্যটা জানা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নতুন সরকার আসবে। তা সত্ত্বেও এই ঋণের আকার বাড়ানো হলো, $8 কোটি যোগ হলো, ঋণের মেয়াদ বাড়ানো হলো, 2টো কিস্তি একসাথে ছাড় করা হলো, আর পরবর্তী কিস্তি ছাড়ের জন্য যে কাজগুলো করতে হবে সেটার একটা পথনকশা রিপোর্টে দেওয়া হলো, যে সেপ্টেম্বরের মধ্যে কি ঘটতে হবে, ডিসেম্বরের মধ্যে কি ঘটতে হবে। তার মানে তখন তো তারা বলে নাই যে আমরা এই সরকারকে ফার্দার কিস্তি দেওয়া বিবেচনাও করব না। এখন ওদের কাছ থেকে অবশ্য আমরা এই স্টোরিটা শুনি নাই, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু আমি বলছি যে যদি সত্য হয়ে থাকে, তাহলে এমন কি নতুন ইনফরমেশন এখন এসছে যেটা জুনে জানা ছিল না, যার কারণে তারা মত পরিবর্তন করেছেন বা সিদ্ধান্তের পরিবর্তন ঘটেছে। কারণ যে ইনফরমেশনের কথা বলা হচ্ছে, যার ভিত্তিতে তারা বলছে যে নেক্সট কিস্তি নতুন সরকারের সাথেই আলোচনা করে দিবে, সেই সিদ্ধান্ত তো, সেই ইনফরমেশন তো আগেই জানা ছিল। 5টা ব্যাংক একীভূত হবে আমরা মোটামুটিভাবে বছর কানেক ধরেই শুনে আসছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর মানে উদ্যোগ হয়তো নেওয়া হয়েছে, কিন্তু রেজাল্টটা আমাদের সামনে আসছে না। এটার কারণটা কি, কোন জায়গায় ঠিকই আছে এখন? এখানে আইনটা করা হলো, সিদ্ধান্ত হলো, অ্যাসেট কোয়ালিটি রিভিউ হলো, একটা অর্থায়নের ব্যবস্থা করা হলো ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে সম্মতি নিয়ে। তারপরে একীভূত করার জন্য একটা কমিটি করা হয়েছে বলে আমি শুনেছি ডেপুটি গভর্নরের নেতৃত্বে। সেখানে অন্যান্য যারা সংশ্লিষ্ট তাদের রিপ্রেজেন্টেশন আছে, এবং প্রশাসক নিয়োগ দেওয়া হবে এই 5টা ব্যাংকের জন্য। বাংলাদেশ ব্যাংক থেকে 5 জনের একটা টিম প্রশাসকের নেতৃত্বে একীভূতকরণের যে বিভিন্ন কাজগুলি আছে, টেকনিক্যাল কাজগুলো, সেখানে তো ধরেন ডিপোজিটের একীভূত, অ্যাকাউন্টিং সিস্টেমের একীভূত করা, লোন বুকসগুলো একীভূত করা, হিউম্যান রিসোর্স সিস্টেম, এই যে বিভিন্ন দিকগুলো আছে সবগুলো এক জায়গায় একটা প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসার জন্য এদের কাজগুলো করার কথা, এই টিমগুলোর কাজগুলো করার কথা। আমি যদ্দূর শুনেছি যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে দেরিটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ ওই উপযুক্ত যারা মানে যোগ্য লোক খুঁজে বের করা এখানে বেশ আরও একটা বিষয় তো এখানে আছে, সরকার এখানে 20,000 কোটি টাকা, আমাদের যেই আর্থিক সক্ষমতা এখন, এখানে আমি এরকম একটা জায়গায় 20,000 কোটি টাকা দিব, এইটা আমার জন্য কি ঠিক সিদ্ধান্ত কিনা? এখন প্রশ্ন হলো যে বিকল্পটা কি? একটা বিকল্প হতে পারত যে এগুলোকে অবসায়ন করা। 5টা ব্যাংকই দেউলিয়া ব্যাংক, এবং অনেকেই প্রশ্ন তুলেছেন, খুব যৌক্তিক প্রশ্ন, যে শূন্যের সাথে শূন্য যোগ করলে কি কোনো পজিটিভ ফলাফল আসবে কি না। কিন্তু সেখানে আমার মনে হয় একটা সোশ্যাল বা পলিটিক্যাল দিক কাজ করেছে, যে হঠাৎ করে সবগুলো ব্যাংকে বসায় দিলে এদের কর্মচারীদের কি হবে, এদের যে ডিপোজিটার আছে তাদের তো টাকা পরিশোধ করতে হবে, সেই পরিশোধ করার প্রস্তুতি আছে কিনা, সেখানেও তো আপনার অর্থের প্রয়োজন হবে।
তো আমার মনে হয় এই বিভিন্ন সামাজিক, শুধু অর্থনৈতিক দিক না, অন্যান্য দিকগুলো বিবেচনা করেই এগুলিকে কোনো না কোনো ফর্মে টিকিয়ে রাখা। এবং সেখানে এই পাঁচটা আলাদাভাবে টিকতে পারবে না, তাদেরকে মার্জ করে একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা সরকারি অর্থায়নে। যদিও এটা বলা হচ্ছে যে এটা ঋণ হিসাবেই দেয়া হবে, পুরোটা ঋণ হিসাবে দেওয়া হবে কিনা জানি না, কিন্তু ঋণ হিসাবেই বড় অঙ্কটা দেওয়া হবে। পরে সেটা একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে যদি কেউ আসতে চায় বা শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে টাকাটা তুলে সেগুলো পরিশোধ করা হবে। এখানেও তো একটা বিষয় কাজ করে যে 3 মাস 4 মাস পর যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসেন, রাজনৈতিক সরকার আবার এই সিদ্ধান্তকে এগিয়ে নেবে কিনা, নাকি এটাকে আবার অন্যভাবে তারা পরিচালনা করতে চাইবে, এরকম কোনো কনফ্লিক্ট কাজ করে কিনা, এখানে করতে পারে কিনা? করতে পারে, এটা তো সবসময় ঝুঁকিতে থাকে। কিন্তু এখানে যেহেতু এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারভুক্ত, সেখানে রাজনৈতিক সরকার হস্তক্ষেপ করাটা একটু কঠিন, কারণ এটা তো স্টেট ব্যাংক না, কাজে এখানে এফআইডির কোনো ভূমিকা নাই। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আরও সুদৃঢ় করার জন্য একটা নতুন আইন খসড়া তৈরি হয়েছে এবং আশা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে এটা জারি হয়ে যাবে। তো সেখানে একটা রক্ষা কবচ থাকবে এবং নতুন সরকারকে এসেও তো তাকে দেখতে হবে যে এটা তার এই সিদ্ধান্ত থেকে সরে যাওয়াটা তার স্বার্থে কি না। সেটা আমার মনে হয় না যে এটা যদি এগিয়ে যায় প্রক্রিয়াটা, এবং এরা যদি মোটামুটি একটা পরিকল্পনা তৈরি করতে পারে মার্জারের, যে সিস্টেমসগুলো কীভাবে মার্জড হবে, আর আইডিয়ালি যদি ডিসেম্বর জানুয়ারির মধ্যে নতুন প্রতিষ্ঠান কাছে এই ব্যালেন্স শিটটা হস্তান্তর হয়ে যায়, তাহলে রিভার্স করাটা অত সহজ হবে না। কারণ রিভার্স করলে নতুন সরকারের জন্য আবার সামাল দেওয়ার প্রশ্ন চলে আসে না। আমরা সারা জীবনই শুনেছি যে যদি ব্যাংক ব্যবসা করতে চায় বা ব্যাংকে যদি ব্যবসা করতে হয়, ভালো ব্যাংকার দিয়েই আসলে ব্যবসাটা করানো হবে। এখন আমি 5 জন প্রশাসক বসালাম, তারা তো ভালো ব্যাংকার নাও হতে পারেন, বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন, কিন্তু তার মানে এই না যে ভালো ব্যাংকার তারা। তো আমি ওখানে এই ব্যাংকগুলোকে ভায়াবল করব, তাদের মাধ্যমে আবার শেয়ার অফলোড করতে চাইলেই পারবো, এই নিশ্চয়তাটা আসলে কতখানি? এই নিশ্চয়তা দেওয়া মুশকিল, এবং প্রশ্নটা খুবই যৌক্তিক যে ইভেন বাংলাদেশ ব্যাংকে কাজ করলেও একটা বাণিজ্যিক ব্যাংক চালানোর অভিজ্ঞতা তো তাদের নেই। তারা তদারকি করেন, ম্যাক্রো পলিসি করেন, কিন্তু প্রশ্নটা হলো যে এরা টেকনিক্যাল কাজটা করে দেবে, এবং এখানে তো আন্তর্জাতিক সংস্থাগুলোর ডাইরেক্ট সহযোগিতা না থাকলেও ইনডিরেক্ট সহযোগিতা পাওয়া যাবে। এরা তো ব্যাংকটা চালাবে না। নতুন প্রতিষ্ঠান যখন তৈরি হবে, সেখানে যে বোর্ড করা হবে এবং যে ম্যানেজমেন্ট নেওয়া হবে, সেগুলো আশা করতে পারি আমরা যে দক্ষ ব্যাংকারদেরই সেখানে তারা স্থান পাবে। সেটা যদি না হয়, এটা যদি আপনি ওই বাংলাদেশ ব্যাংকের ইডি দিয়ে চালাতে চান, তাইলে কিন্তু ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যেই পরিণতি হয়েছে সেরকম হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি স্বায়ত্তশাসনের কথা বলছিলেন, সম্প্রতি গণমাধ্যমে একটা খবর বেরিয়েছে যে এই খসড়ায় গভর্নরকে মন্ত্রী পদমর্যাদা একটা প্রস্তাব করা হয়েছে। এটা জরুরি কিনা? এটা জরুরি এ কারণে যে অর্থমন্ত্রীর খবরদারি এবং অর্থমন্ত্রীর যে নির্দেশ, এগুলি যেহেতু হায়ারার্কিতে উনি নিচের অবস্থানে আছেন, সেখানে না বলাটা কঠিন। ডাক দিলেই ধরেন আমরা দেখেছি সোনারগাঁয়ে অর্থমন্ত্রী ফোন করে ডাক দিলেন, গভর্নর একেবারে লয়াল একজন সাবঅর্ডিনেটের মতো আচরণ করে চলে আসলেন এবং যে নির্দেশনাগুলি দেয়া হলো সেগুলি গ্রহণ করলেন। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, গভর্নরের যে না বলার যে একটা পদের শক্তি, সেটা দেওয়ার জন্য এটা জরুরি। এই সরকার ক্ষমতায় নেওয়ার পর খুবই আশাবাদী ছিল যে তাদের দায়িত্বের 1 বছরে বা তারা অন্তত যতদিন থাকে, বিদেশে পাচার হওয়া কিছু টাকা অন্তত তারা ফেরত আনতে চায়। আমরা জানি এটা অনেক জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সরকার কি ট্র্যাকে আছে? তারা তাদের এই আগামী 3 মাসে কিছু একটা জাতিকে ফেরত এনে দিবে, এরকম বলা যায় কি না? না, আমি এইটুকু বলতে পারি যে আগামী 3 মাসের মধ্যে কোনো টাকা ফিরে আসার একেবারে সম্ভাবনা নাই। ট্র্যাকও বোধহয় আছে বলে মনে হয় না, কারণ এই যে টাস্কফোর্স যেটা করা হয়েছে,
অ্যাসেট রিকভারির জন্য, এটা খুব জটিল একটা টাস্ক ফোর্স। এখানে প্রায় 11টা সংস্থা ইনভলভ। মাঝখানে আবার ওই টাস্ক ফোর্সের যে কোঅর্ডিনেটর ছিল সেখানেও পরিবর্তন এসছে। বিএফআইউর এখন কোনো, এটা একটা মাথাবিহীন, মানে ওইভাবে হেড নাই। এখানে কিন্তু বিএফআইউর ভূমিকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজে যেখানে আপনি সংগঠিত হতে পারছেন না, সমন্বয় তো দূরের কথা, এখন একটা মিটিং নির্ধারণ করতে গেলে এই 11টা সংস্থা থেকে কমন একটা টাইম বের করা এটাই কঠিন। আর এই ছাড়া যে আইনি প্রক্রিয়া দেশের মধ্যে ঘটতে হবে এবং বাইরে যেখানে টাকা আছে সেখানে ঘটতে হবে, 3 মাসের মধ্যে এত কাজ শেষ করে আপনি কিছু টাকা ফেরত আনতে পারবেন, এটা অসাধ্যকে, মানে অসম্ভবকে সম্ভব করার মতো হয়ে যাবে। এই 1 বছরে কি আমরা বিনিয়োগ পরিবেশের কোনো উন্নতি করতে পেরেছি? আমাদের 2-3টে ইন্ডিকেটর, জ্বালানি সংকট যদি হয়, অবকাঠামো এবং বন্দর কেন্দ্রিক যদি কোনো হয়, এবং বিনিয়োগের যে পরিবেশ, অর্থাৎ উদ্যোক্তারা যেটা চান যে একটা আস্থাশীল পরিবেশ, সেটি আমরা করতে পেরেছি কিনা? বড় ধরনের মোটা দাগের যে কাঠামোগত সংস্কার দরকার বিনিয়োগের জন্য, সেই ধরনের কোনো বড় ধরনের সংস্কার করা সম্ভব নয়। তবে যেমন ব্যাংকিং খাতের সংস্থা, এটা তো বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেদিক থেকে উল্লেখযোগ্য উদ্যোগ আছে। গ্যাসের সংকট সমাধানের জন্য সাপ্লাই বাড়ানো তো ইমিডিয়েট শর্ট রানে সম্ভব না, কিন্তু এখানে ডিমান্ড ম্যানেজমেন্টটাই গুরুত্বপূর্ণ। সেদিকে তেমন বড় ধরনের কোনো উদ্যোগ আমরা দেখি না। তবে অন্যান্য ক্ষেত্রে, যেমন ধরেন ছোটোখাটো এক্সপোর্টাররা বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি পেতেন না, এখন তাদেরকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে এটা করতে দেওয়া হচ্ছে, ডিউটি ফ্রি ইম্পোর্টের সুযোগটা দেওয়া হচ্ছে, যেটা বিনিয়োগকে, এই ছোটো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে উৎসাহিত করবে। তারপরে আমদানির ক্ষেত্রে বন্দরে যে খালাস করার একটা বড় সমস্যা ছিল এইচএস কোডের মেলানোর বিষয়ে, সেখানে 8টা ডিজিট না মিললেও প্রথম 4টা যদি মিলে সেটা হয়ে যাবে। কাজে এখানে কিন্তু ড্যামারেজ চার্জ অনেক কমে আসবে, এটা ব্যবসায়ীরাও এটাকে খুব স্বাগত জানিয়েছেন। তো এই ধরনের কিছু কাঠামোগত, যেগুলি কলমের খোঁচায় করা যায়, সেই ধরনের সংস্কার কিছু হয়েছে, কিন্তু সেইটার ফলাফল দেখার মতো এখনও তো, এটা আপনি ডিসিশন দিয়েছেন, আপনি ওষুধ খেলেন, সেটা তো আপনার রক্তনালী দিয়ে সারা শরীরে সংক্রমিত হতে হবে। অর্থনীতির শরীরে যে এই সংস্কারগুলি সংক্রমিত হচ্ছে, সেইটার তেমন কোনো মানে দৃশ্যমান কিছু এখনও আমরা দেখছি না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকের আয়োজনটা এখানে শেষ করতে চাই। দর্শক, এর সাথে শেষ করছি ইনসাইডের আজকের পর্ব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।